ওয়েলকাম স্টুডেন্টস। আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার যোগাযোগ হতে চলছে, সেটা খুব ভালো লাগছে। বর্তমান পরিস্থিতিতে আমরা কোনোভাবেই আমাদের পড়াশোনা চালাতে পারছি না, সেই জন্য এই ছোট্ট উদ্যোগ। আশা করি তোমাদের কিছুটা উপকারে লাগবে। আজকে প্রথম টপিক হিসাবে আমি গ্রামার বেছে নিয়েছি এবং যে জিনিসটা আজকে পড়াতে চলেছি, অর্থাৎ আজকে আমাদের টপিক হচ্ছে প্রোনাউন। আজকে আমি প্রোনাউন নিয়ে আলোচনা শুরু করব, তবে প্রোনাউনের সমস্ত অংশটাই এখানে শেষ করা যাবে না। আমি প্রাথমিকভাবে এখানে প্রোনাউনের খানিকটা অংশ তুলে ধরছি, ধাপে ধাপে আমি বাকি অংশগুলো তুলে ধরব। তারপর আমি এক সপ্তাহ পরে তোমাদের সমস্ত প্রোনাউনের উপরে একটা পরীক্ষা নিব, একটা ছোট্ট টেস্ট। শুরু করছি প্রোনাউন। প্রোনাউন আমরা জানি আমাদের অত্যন্ত পরিচিত একটা পার্ট অফ স্পিচ। প্রোনাউন কি সেই সংজ্ঞায় যদি আমরা যাই, যদি আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি হোয়াট ইজ প্রোনাউন, তাহলে আমরা যে উত্তরটা পাবো, এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট টেক্স দ্য প্লেস অফ এ নাউন। এক্সাম্পল হি, শি, সামওয়ান, হু, etc. Like noun, a pronoun can be subject to a verb, object to a verb, object to a preposition and many more. প্রোনাউনের এই সংজ্ঞাটার সঙ্গে আমরা সকলেই অল্প বিস্তর পরিচিত। এরপরে আমরা যে জিনিসটা জানব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্রোনাউন। প্রোনাউনদের 9 ভাগে ভাগ করা যেতে পারে: পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, যা কখনো কখনো এমফাসাইজিং প্রোনাউন হিসাবেও পরিচিত, ইনডেফিনিট প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। এই 9টা ভাগ। এই 9টা ভাগের মধ্যে আজকে আমরা মূলত পার্সোনাল প্রোনাউন এবং পজিটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। প্রথমেই যে জিনিসটা আমরা জানতে চাইব, পার্সোনাল প্রোনাউন কি? A personal pronoun is a pronoun that is associated primarily with a particular person in the grammatical sense. এর অর্থটা কি? আমরা জানি আমরা নাউনের পরিবর্তে প্রোনাউনকে ব্যবহার করি। যে নাউনের পরিবর্তে আমরা প্রোনাউনকে ব্যবহার করছি, সেই নাউনটার একটা পার্সন থাকে। সেই নাউনটার পার্সনকে ফলো করে যে প্রোনাউনটা আমরা ব্যবহার করি, সেটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আরও সহজ করে বলতে গেলে পার্সোনাল প্রোনাউন সবসময় কোনো পার্টিকুলার পার্সনকে বা অবজেক্টকে বোঝায়। আমরা জানি গ্রামারের যে পার্সন রয়েছে সেই অনুযায়ী আমরা যদি নাউনকে ভাগ করি তাহলে আমরা 3 ধরনের পার্সন খুঁজে পাব: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। একই রকমভাবে যে প্রোনাউনগুলো পার্সোনাল প্রোনাউন রয়েছে, সেই পার্সোনাল প্রোনাউনেরও 3 ধরনের পার্সন দেখা যায়: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। যেমন আমরা খুব সহজেই জানি, আমরা সকলেই জানি যে আমি বা আমার সম্পর্কিত যে সমস্ত কিছু তাকে আমরা ফার্স্ট পার্সন বলাই। অর্থাৎ বক্তা নিজে ফার্স্ট পার্সন। বক্তা যার সঙ্গে কথা বলছে সামনাসামনি, সেই শ্রোতা অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে, সে হচ্ছে সেকেন্ড পার্সন। আর এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন ছাড়া যাকে নিয়ে কোনো কিছু কথা হচ্ছে, সে হচ্ছে থার্ড পার্সন। আমরা জানি আই, উই, এই সমস্ত প্রোনাউনগুলোকে বলা হয় ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের পার্সোনাল প্রোনাউন। ইউ কে বলা হয় সেকেন্ড পার্সনের পার্সোনাল প্রোনাউন।
হি শি কে বলা হয় থার্ড পার্সনের পার্সোনাল প্রোনাউন। তবে একটা মজার ব্যাপার হচ্ছে নাউনের যে পার্সনের কথা আমরা জানি সেই পার্সন অনুযায়ী নাউনের কোনো রূপভেদ থাকে না। ব্যাপারটা কীরকম? নাউনের কি কাজ? আমরা জানি নাউন তিনটি জায়গায় বসতে পারে, সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে। যেহেতু প্রোনাউন নাউনকেই রিপ্লেস করে তাই প্রোনাউনও সাবজেক্ট, অবজেক্ট এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসতে পারে। কিন্তু নাউন যেখানে সাবজেক্টে যখন বসে এবং অবজেক্টে যখন বসে তার কিন্তু রূপ চেঞ্জ হয় না। যেরকম রাম ইজ এ গুড বয়, এখানে রাম হচ্ছে সাবজেক্ট। আই লাইক রাম, এখানে রাম হচ্ছে অবজেক্ট। সাবজেক্টে এবং অবজেক্টে যেখানেই বসুক না কেন রামের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখনই বলি আই লাইক টি, এখানে আই হচ্ছে সাবজেক্ট এবং আই একটা প্রোনাউন। কিন্তু যখনই আমি এই প্রোনাউনটাকে অবজেক্টে বসাবো, হি টোল্ড মি এ স্টোরি, এখানে সেটা হয়ে যাবে মি। অর্থাৎ প্রোনাউন যখন সাবজেক্টে বসে তখন তার একরকম রূপ, সে যখন অবজেক্টে বসে তখন তার রূপ পরিবর্তন হয়ে যায়। আবার যখন সে কোনো অধিকার বোধ প্রকাশ করে, পজিশন প্রকাশ করে, তখন তার আরেক রকম রূপ হয়ে যায়। আমরা রূপগুলো একটু দেখে নিই। এখানে আছে প্রোনাউনের পার্সন অনুযায়ী বিভিন্ন রূপ পার্সন এবং নাম্বার অনুযায়ী ভাগ করা রয়েছে। দেখো এখানে প্রথমে আছে নমিনেটিভ কেস, অর্থাৎ সাবজেক্টে বসলে প্রোনাউনের যে কেসটা হয় নাউনের মতোই তাকে বলে নমিনেটিভ কেস। তারপরে দেওয়া হচ্ছে পজিটিভ কেস, তারপরে দেওয়া হচ্ছে অবজেক্টিভ কেস। ফার্স্ট পার্সনে সিঙ্গুলার নম্বরে আই একটি প্রোনাউন, এই প্রোনাউনটি যখন সাবজেক্ট হিসেবে বসে তখন সে আই থাকে, অর্থাৎ এর নমিনেটিভ কেস হচ্ছে আই। এ যখন অবজেক্ট হিসেবে বসে সে হয়ে যায় মি। আবার এই প্রোনাউনে যখন কোনো পজিশন বোঝায় তখন সেটা হয়ে যায় মাই বা মাইন। একই রকমভাবে প্লুরালে আই হয়ে যায় আই এর নাম্বার চেঞ্জ হয়ে আই হয়ে যায় উই। উই যখন পজিটিভ কেসে থাকে তখন হয়ে যায় আওয়ার বা আওয়ার্স। আবার যখন অবজেক্টিভ কেসে চলে যায় অর্থাৎ ভার্বের পরে যখন বসে তখন হয়ে যায় আস। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে নাম্বার যখন সিঙ্গুলার থাকে অর্থাৎ একবচন থাকে তখন সাবজেক্ট হিসাবে আমরা বসাই ইউ, অবজেক্ট হিসাবেও ইউ বসাই। অর্থাৎ নমিনেটিভ সেকেন্ড পার্সনের নমিনেটিভ এবং অবজেক্টিভ কেস সেম। শুধু তাই না, সেকেন্ড পার্সনের সিঙ্গুলার এবং প্লুরাল দুটোতেই নমিনেটিভ এবং অবজেক্টিভ কেসে কোনো চেঞ্জ হয় না। পজিটিভ কেসে ইউ হয়ে যায় ইয়োর, কখনো কখনো ইয়োর্স, সেটা আমরা পরে দেখছি। থার্ড পার্সনে শুধু নাম্বারের ভ্যারিয়েশনেই প্রোনাউন চেঞ্জ হচ্ছে তাই নয়, এখানে জেন্ডারের ভ্যারিয়েশনেও প্রোনাউন চেঞ্জ হচ্ছে। সিঙ্গুলার নাম্বারে ম্যাসকুলিন জেন্ডারে নমিনেটিভ কেসে প্রোনাউন বসে হি, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি ম্যাসকুলিন জেন্ডারের হয়, সাবজেক্ট যদি থার্ড পার্সন হয়, তাহলে আমরা যদি প্রোনাউন হিসাবে সাবজেক্ট বসাতে চাই তাহলে বসাবো হি। যেমন হি ইজ এ গুড বয়। আবার অবজেক্ট হিসেবে যদি আমরা থার্ড পার্সনের কোনো প্রোনাউন ব্যবহার করি, তাকে যদি সিঙ্গুলারে এবং ম্যাসকুলিন জেন্ডারে ব্যবহার করি তাহলে হয়ে যাবে হিম, পজিটিভে হিজ। থার্ড পার্সনে যদি আমরা সিঙ্গুলার নাম্বারেরই ফেমিনিন জেন্ডারের একটা প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাই তখন সে হয়ে যাবে শি, শি ইজ এ গুড গার্ল। যদি এই শিকে আমরা অবজেক্ট হিসেবে বসাতে চাই তখন সে হয়ে যাবে হার, আই লাইক হার।
আবার যদি এই শি কোনো কিছুর পজিশন বোঝায়, অর্থাৎ মেয়েটির যদি কোনো কিছু থাকে, তার যদি একটা ব্যাগ থাকে, তখন কি বলবো? হার ব্যাগ বা দ্য ব্যাগ অফ হার্স। আবার যদি জেন্ডারটা নিউট্রাল জেন্ডার হয়, অর্থাৎ সেটা ফেমিনিন না ম্যাসকুলিন বোঝা যাচ্ছে না, সেখানে আমরা ব্যবহার করি ইট। অবজেক্টিভ কেসেও ইট, ইট ইজ এ নাইস পিকচার, আই লাইক ইট, দুটো জায়গাতেই প্রোনাউন ইট একই রকম আছে, এর কিন্তু রূপের পরিবর্তন হচ্ছে না। পজিটিভ কেসে ইটস হচ্ছে ITS, কোনো অ্যাপোস্ট্রফি এস নেই। থার্ড পারসন যদি প্লুরাল নাম্বারে হয়, তাহলে আমরা ব্যবহার করি সাবজেক্টের জায়গায় দে, অবজেক্টের জায়গায় দেম, এবং পজিশন বোঝালে দেয়ার বা দেয়ার্স ব্যবহার করি। ঠিক আছে? এরপরে আমরা পার্সোনাল প্রোনাউনের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস মনে করার চেষ্টা করি। পার্সোনাল প্রোনাউনের ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আলোচনা করতে গেলে প্রথমেই যে পয়েন্টটা আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম সাবজেক্টের জায়গায় এক রূপ নিয়ে বসে, সে যদি অবজেক্টের জায়গায় চলে যায় তাহলে তার রূপ পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ তার নমিনেটিভ কেসে এক রূপ, অবজেক্টিভ কেসে আরেক রূপ। নমিনেটিভ কেসে যদি আমি বলি হি নোস, সেটাই অবজেক্টিভ কেসে আমি বলবো আই নো হিম, হি হয়ে যাবে হিম। এইভাবে প্রত্যেকটা পার্সোনাল প্রোনাউনই সাবজেক্টে বসলে একরকম রূপ দেখায়, অবজেক্টে বসলে অন্যরকম রূপ দেখায়, এবং অবজেক্টে তার কী কী রূপ সেটা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। ফার্স্ট পার্সন হলে সেখানে হয় মি, সেকেন্ড পার্সন হলে সেখানে হয় ইউ, ফার্স্ট পার্সন প্লুরাল হলে হয় আস, সেকেন্ড পার্সন প্লুরাল হলেও হয় ইউ, থার্ড পার্সন সিঙ্গুলার ম্যাসকুলিন জেন্ডারে হয় হিজ, থার্ড পার্সন সিঙ্গুলার ফেমিনিন জেন্ডারে হয় হার, থার্ড পার্সন প্লুরালে হয় দেম। অর্থাৎ ভার্বের পরে আমরা যে প্রোনাউনগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম, এই সবগুলো। কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে। প্রথম ব্যতিক্রম, ফর্মাল ইংলিশ লেখার ক্ষেত্রে যদি ভার্ব বি ভার্ব হয়, তাহলে সেই বি ভার্বের পরে অবজেক্ট হিসাবে যে প্রোনাউন বসে, বি ভার্বের তো অবজেক্ট হয় না, বি ভার্বের অবজেক্ট হিসাবে যে বসে তাকে কমপ্লিমেন্ট বলা হয়। সেই কমপ্লিমেন্ট হিসাবে যদি কোনো প্রোনাউন বসে, নিয়ম অনুযায়ী সেই প্রোনাউনের কী হওয়ার কথা? ফার্স্ট পার্সনে হওয়া উচিত সিঙ্গুলারে মি, প্লুরালে আস, এইরকম একই রকমভাবে ইউ, হিজ, হার, দেম, এগুলো হওয়া উচিত, কিন্তু না। ফর্মাল ইংলিশের ক্ষেত্রে ভার্ব যদি বি ভার্ব হয়, তাহলে তারপরে যদি কোনো পার্সোনাল প্রোনাউন বসে, সেই পার্সোনাল প্রোনাউন কিন্তু নমিনেটিভ কেসে থাকে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে বসলে তার যে রূপ হতো সেই রূপ সে বজায় রাখে। এই জন্যই বলা আছে এখানে, ইন ফর্মাল ইংলিশ প্রোনাউন আফটার টু বি ভার্ব টেক্স দ্য নমিনেটিভ ফর্ম। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, হু ইজ দেয়ার, প্রশ্ন করা হলো, উত্তরে আমরা কি বলবো? ইট ইজ হিম, কারণ হিমটা হচ্ছে ভার্বের পরে বসলে অবজেক্ট হিসাবে তার যে রূপ সেটা নেয়, কিন্তু এখানে হচ্ছে ইট ইজ হি। একই রকমভাবে ইট ইজ আই, লিখছি না ইট ইজ মি। ঠিক আছে? তবে ইনফর্মাল ইংলিশের ক্ষেত্রে আমরা কিন্তু এই নিয়মটা মানি না, বা না মানলেও চলে।
তাই ইট ইজ হিম বা ইট ইজ মি লিখলেও চলে। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে যদি দেখা যায় যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং সেই সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্স মানে সেখানে দুটো একের বেশি ভার্ব রয়েছে, সেখানে যদি দেখা যায় যে প্রথম ভার্বটা হচ্ছে বি ভার্ব এবং বি ভার্বের পরে অবজেক্টে একটা পার্সোনাল প্রোনাউন বসেছে, আবার সেই পার্সোনাল প্রোনাউনটার পরে আরও একটা ভার্ব রয়েছে, যেই ভার্বটার সাবজেক্ট হচ্ছে এই পার্সোনাল প্রোনাউনটা। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, ইট ওয়াজ হি হু হেল্পড মি, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে সাবজেক্ট হচ্ছে ইট, ভার্ব প্রথম ভার্ব হচ্ছে ওয়াজ যেটা একটা বি ভার্ব, তারপরে অবজেক্ট হচ্ছে হি। এই অবজেক্ট হিটা আবার পরবর্তী ভার্ব হেল্পড তার সাবজেক্ট। ইট ওয়াজ হি হু হেল্পড মি, হুটা একটা রিলেটিভ প্রোনাউন যে হিকেই বোঝাচ্ছে। এইরকম যদি পরিস্থিতি হয়, অর্থাৎ হোয়েন দ্য প্রোনাউন আফটার বি ভার্ব অ্যাক্টস অ্যাজ দ্য সাবজেক্ট অফ অ্যানাদার ভার্ব, সেক্ষেত্রে সেই প্রোনাউনটা শুড অলওয়েজ বি ইন দ্য নমিনেটিভ ফর্ম। তাহলে আমরা দুটো জিনিস জানলাম, এক হচ্ছে ভার্ব যদি বি ভার্ব হয়, বি ভার্বের পরে যদি কোনো পার্সোনাল প্রোনাউন বসে, সেই পার্সোনাল প্রোনাউন তার সাবজেক্টের রূপ নিয়ে বসবে, অবজেক্টের রূপ নিয়ে বসবে না। দ্বিতীয় কথা কি, যদি সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয় এবং সেই সেন্টেন্সের অবজেক্টের জায়গায় যদি কোনো পার্সোনাল প্রোনাউন বসানো থাকে এবং সেই পার্সোনাল প্রোনাউন যদি অন্য কোনো ভার্বের সাবজেক্ট হিসাবেও কাজ করে, তাহলে কিন্তু সেই পার্সোনাল প্রোনাউনটাও তার নমিনেটিভ কেস অনুযায়ী বসবে। আশা করি বুঝতে পারলে। এর পরের ইম্পর্টেন্ট পয়েন্টে আসি। আমরা দ্যান এবং অ্যাজ এই শব্দগুলির সঙ্গে পরিচিত। সেন্টেন্স যদি দ্যান এবং অ্যাজের পরে, দ্যান এবং অ্যাজ এগুলো হচ্ছে কনজাংশন হিসেবে কাজ করে, দ্যান এবং অ্যাজের পরে আমরা যদি কোনো পার্সোনাল প্রোনাউন ব্যবহার করি, সেই পার্সোনাল প্রোনাউনটা সাবজেক্টিভ কেসে হবে না অবজেক্টিভ কেসে হবে, অর্থাৎ তার সাবজেক্টের রূপ অনুযায়ী বসবে নাকি অবজেক্টের রূপ অনুযায়ী বসবে, সেটা ঠিক করতে হবে মনে মনে সেই প্রোনাউনটার পাশে একটা ভার্ব বসিয়ে দিয়ে। ব্যাপারটা কিরকম? এরকম আমি বললাম, এখানে নো বানানটা ভুল হয়েছে, হি নো ইউ মোর দ্যান আই লিখবো না মি লিখবো, কোনটা লিখবো? হি নো ইউ মোর দ্যান আই লিখবো না মি লিখবো, সেটা বোঝার জন্য আমাকে মনে মনে এই আই বা মি এর পরে বা এর আগে একটা ভার্ব ভেবে নিতে হবে। এই সেন্টেন্সটা কি অর্থ হতে পারে? হি নো মি, সে আমাকে জানে, হি নোস মি, সে আমাকে জানে, হি নোস ইউ, সে তোমাকে জানে, মোর দ্যান বেশি করে, কার থেকে বেশি করে? আমার থেকে বেশি করে। এটা দুটো অর্থ হতে পারে। সে তোমাকে চেনে আমার থেকে বেশি, তার কি অর্থ? সে তোমাকেও চেনে, সে আমাকেও চেনে, আমাকে এবং আমার এবং তোমার মধ্যে সে তোমাকে বেশি করে চেনে। যদি তাই হয় তাহলে আমি লিখব হি নোস ইউ মোর দ্যান মি। কেন হলো? আমি ভার্বটাকে বসিয়ে দিই, হি নোস মি মোর দ্যান, ব্র্যাকেটে দেখো লেখা আছে হি নোস মি, অর্থাৎ সে তোমাকেও চেনে আমাকেও চেনে, এই দুজনের মধ্যে সে তোমাকে বেশি চেনে। অর্থাৎ এখানে ইউ
তুমি এবং আমি দুজনেই হচ্ছি অবজেক্ট। তাই বলল হি নোস মি মোর দ্যান হি নোস ইউ মোর দ্যান হি নোস মি। কিন্তু যদি এমন হয় যে সে তোমাকে আমার থেকে বেশি চেনে, এর আরও একটা অর্থ হতে পারে। কীরকম? সে তোমাকে চেনে, আবার আমিও তোমাকে চিনি। ঠিক আছে, এর আগে ছিল সে তোমাকে চেনে, সে আমাকে চেনে। তুমি এবং আমি দুজনেই অবজেক্ট ছিলাম। এখন প্রসঙ্গটা বদলে যাচ্ছে। সে তোমাকে চেনে, হি নোজ ইউ, সেই সঙ্গে সঙ্গে আমিও তোমাকে চিনি, আই নো ইউ। সে তোমাকে যতটা চেনে, আমি তার থেকে তোমাকে বেশি চিনি, বা আমি তোমাকে যতটা চিনি তার থেকে সে তোমাকে বেশি চেনে। এখানে সে এবং আমি দুজনে কিন্তু সাবজেক্ট, কারণ চেনার কাজটা দুজনে করছি। তাই এক্ষেত্রে আমি লিখব হি নোস ইউ মোর দ্যান আই, ব্র্যাকেটে ভেবে নেব আই নো ইউ। বোঝা গেল? অর্থাৎ দ্যানের পরে বা অ্যাজের পরে আমি যে পার্সোনাল প্রোনাউনটা বসাবো, সেই পার্সোনাল প্রোনাউনটা সাবজেক্টও হতে পারে, অবজেক্টও হতে পারে। আমাকে বুঝে নিতে হবে বাক্যের অর্থ অনুযায়ী। যদি সাবজেক্ট বোঝায় সেই পার্সোনাল প্রোনাউনটা, তাহলে সে তার নমিনেটিভ কেস অনুযায়ী বসবে। যদি পার্সোনাল প্রোনাউনটা অবজেক্টকে বোঝায়, তাহলে সে তার অবজেক্টিভ কেসে বসবে। আশা করি বুঝতে পারবে। বুঝতে না পারলেও আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি ক্ল্যারিফিকেশন দিয়ে দেব। এর পরের পয়েন্টে আসি। বিটুইন এবং বাট এ দুটো যদি প্রোনাউন হিসাবে, এ দুটো যদি প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়, আমরা জানি প্রিপোজিশনের অবজেক্ট থাকে এবং অবজেক্ট মানেই নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট। তাহলে বিটুইন এবং বাট এরা যদি প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়, এদের ঠিক পরে বিটুইন এবং বাট এরা যদি প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়, এদের ঠিক পরে একটা প্রোনাউন বসতে পারে এবং সেই প্রোনাউনটা হয় পার্সোনাল প্রোনাউন। এবং যেহেতু সেটা প্রিপোজিশন বিটুইন বা প্রিপোজিশন বাটের অবজেক্ট হিসাবে বসছে, তাই সেটা সবসময় তার অবজেক্টিভ কেসে বসবে, মাথায় রাখবে। তাই সবসময় বলবো বিটুইন ইউ অ্যান্ড মি, বিটুইন হিম অ্যান্ড হার, বিটুইন দেম অ্যান্ড আস। সবসময় প্রোনাউনগুলো অবজেক্টিভ কেসে থাকবে। একই রকমভাবে যদি বাটকে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করি, বাটকে যদি প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি, বাটের পরে যে প্রোনাউনটা আসবে সেটাও কিন্তু অবজেক্টিভ কেসে থাকবে। কীরকম একটা উদাহরণ দেওয়া যেতে পারে, নোবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার বাট মি। এখানে বাটটা একটা প্রিপোজিশন, এক্সেপ্ট অর্থে ব্যবহৃত হয়েছে, তাই তারপরে একটা এর অবজেক্ট হিসাবে একটা প্রোনাউন বসছে। দেখো প্রোনাউনটা মি হিসাবে বসলো। তাহলে কি জানলাম? বিটুইন এবং বাট এরা যদি প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়, স্বাভাবিক নিয়মেই এদের একটা অবজেক্ট থাকবে এবং সেই অবজেক্টের জায়গায় যদি কোনো পার্সোনাল প্রোনাউনকে আমরা বসাই, তাহলে সেই পার্সোনাল প্রোনাউন সবসময় তার অবজেক্টিভ রূপ নিয়ে বসবে। ওকে, এরপরে আরও একটি কথা, লেট যেটা একটি ভার্ব, এই লেটের পরে যদি কোনো পার্সোনাল প্রোনাউন আমরা বসাই, তাহলে সেটা হবে লেট ভার্বের অবজেক্ট এবং সেই কারণেই সেই পার্সোনাল প্রোনাউনটা তার অবজেক্টিভ ফর্মে বসবে। তাই লেট মি কাম ইন কখনোই বলি না আমরা লেট আই কাম ইন। ক্লিয়ার? সেই সঙ্গে আমরা আরেকটি কথা মাথায় রাখবো, যে পার্সোনাল প্রোনাউন যেগুলো আমরা ব্যবহার করি, সেই পার্সোনাল প্রোনাউন অবশ্যই কোনো নাউনের পরিবর্তে বসছে
এবং যে নাউনের পরিবর্তে বসেছে সেই নাউনের নাম্বার, অর্থাৎ সেটা ফার্স্ট পার্সন আছে, নাম্বার অর্থাৎ সেটা সিঙ্গুলার না প্লুরাল, সেই অনুযায়ী সেটাকে সে অনুসরণ করবে। অর্থাৎ নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে পার্সোনাল প্রোনাউনটাও সিঙ্গুলার হবে। এরকম নাউন যদি রাম হয় তার পরিবর্তে যে পার্সোনাল প্রোনাউন বসেছে সে হবে হি। আবার নাউন যদি প্লুরাল হয় তাহলে তার পরিবর্তে যে পার্সোনাল প্রোনাউন বসবে সেটাও প্লুরাল হবে। অর্থাৎ নাউন যদি রাম অ্যান্ড শ্যাম হয় দুজন, তাহলে সেক্ষেত্রে পার্সোনাল প্রোনাউন তাদের পরিবর্তে বসবে দে। একই রকমভাবে নাউনের জেন্ডার অনুযায়ী পার্সোনাল প্রোনাউন তার জেন্ডার ঠিক করবে। নাউন যদি ম্যাসকুলিন জেন্ডার হয়, অ্যাজ ফর এক্সাম্পল রাজা, তাহলে তার পরিবর্তে বসবে হি। নাউন যদি ফেমিনিন জেন্ডারের হয়, অ্যাজ ফর এক্সাম্পল রানী হয়, তার পরিবর্তে বসবে শি। নাউন যদি নিউট্রাল জেন্ডারে হয় তার পরিবর্তে বসবে ইট। এই প্রসঙ্গে বলে রাখি, ইনফেরিয়ার অ্যানিমেলস অর্থাৎ মানুষ ছাড়া যে বাকি অ্যানিমেলসরা রয়েছে এবং শিশুদের ক্ষেত্রে আমরা কিন্তু পার্সোনাল প্রোনাউন হিসাবে ইটকে ব্যবহার করি। কিন্তু কখনো কখনো আমরা এর কিছু ব্যতিক্রম দেখি। এরকম উইকে আমরা কখনো কখনো এমনভাবে ব্যবহার করি যখন উইটা যে কোনো পার্সনকে রিপ্রেজেন্ট করে। এই যে উই, যাকে আমরা বলি রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ উই কি? when pronoun we stands for one speaker who speaks for several, it is called representative we। এরকম ব্যাপারটা, অর্থাৎ যখন কোনো ব্যক্তি অনেকের পক্ষ নিয়ে কথা বলবে, সেটা কে হতে পারে? সে কোনো লিডার হতে পারে যে দলের সকলের মতামত নিজে জানাচ্ছে। সে একদল বিচারকের প্রধান বিচারক হতে পারে যে সকলের মতামত নিজে জানাচ্ছে। সে একজন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হতে পারে যে সমস্ত কাউন্সিলরদের মতামত নিজে জানাচ্ছে। এইরকম যদি কোনো ব্যক্তি হয় যে হু রিপ্রেজেন্টস এ গ্রুপ অফ পিপল or who convey the message of a group of people, সেই ক্ষেত্রে উই ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ কথাটা যদি ফোরম্যান অফ দ্য জুরি বলে, চেয়ারম্যান অফ দ্য মিউনিসিপ্যালিটি বলে, কমান্ডার অফ দ্য সোলজার্স বলে, এবং তিনি যদি সকলের সার্বিক মতামত একবারে ব্যক্ত করেন, সেক্ষেত্রে উই ব্যবহার করা হয়। এই যে উইটা একটি লোক সকলের মতামতকে ব্যক্ত করছে, সেই উইটাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ উই। যেমন একটা এক্সাম্পল আছে, উই ফাইন্ড দ্য প্রিজনার গিলটি। এখানে যে উই রয়েছে, মানে যিনি কথাটা বলছেন তিনি হচ্ছে জুরিদের, বিচারকদের প্রধান বিচারক, বা ঠিক বিচারক নয়, এই জুরি বলতে সমাজের একদল মান্যগণ্য ব্যক্তিকে বোঝায় যাদের বিচার ব্যবস্থায় একসময় ভূমিকা থাকতো, এখন আর তাদের দেখা যায় না, এখন আর তাদের বিচার ব্যবস্থা থেকে বাদ দেওয়া হয়েছে। একদল মান্যগণ্য ব্যক্তি থাকতেন এবং তাদের মধ্যে যিনি প্রধান থাকতেন তাকে বলা হতো ফোরম্যান অফ দ্য জুরি। এই ফোরম্যান যদি কোনো মতামত ব্যক্ত করতেন, অর্থাৎ সমস্ত জুরিদের মতামত তিনি যখন ব্যক্ত করতেন, তখন যে উইটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ উই। তেমনি আছে রয়্যাল উই, অর্থাৎ
যদি কয়েকজন রাজা মিলে এমন একটা মতামত ব্যক্ত করতে চান যে এই মতামতটা সকলের মতামত, কিন্তু সেই সমস্ত রাজাদের মধ্যে একজন সেই মতামতটা দেবেন, তাহলে যেই উইটা তিনি যখন বলবেন উই, সেই উইটা হবে রয়্যাল উই। উই রিপ্রেজেন্টস পার্সন অফ রয়্যাল অথরিটি, এটা হচ্ছে রয়্যাল উই। এক্সাম্পল দেওয়া আছে, উই ফলো দ্য ফুটস্টেপস অফ আওয়ার অ্যানসেস্টার্স। এখানে উই বলতে রাজাদের কথা বলা হচ্ছে, অর্থাৎ কোনো এক রাজা তার কথা এবং সেই সঙ্গে আরও কয়েকজন রাজাদের কথা একসঙ্গে বলছেন। এডিটোরিয়াল উই, সংবাদপত্রের এডিটর যখন কোনো মতামত ব্যক্ত করেন এবং সেই মতামতটা যখন তিনি সমাজের সকল মানুষের পক্ষ থেকে ব্যক্ত করেন, when an editor expresses an opinion on a behalf of all the citizens of a particular place or a group of people, তখন তিনি যদি উই ব্যবহার করেন, সেটা হচ্ছে এডিটোরিয়াল উই। এই হচ্ছে উইয়ের কতগুলো ব্যবহার। এছাড়া ইউ সেকেন্ড পার্সনের যে পার্সোনাল প্রোনাউন, তার কতগুলো আর্কেইক ফর্ম রয়েছে, ওল্ড ইংলিশের ফর্ম রয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হচ্ছে ইয়ে কথাটার হচ্ছে নমিনেটিভ ইউকে বোঝায়। এর এখন ব্যবহার নেই। একই রকমভাবে রয়েছে দাও, দিটা হচ্ছে অবজেক্টিভ কেস, অর্থাৎ অবজেক্ট হিসেবে ব্যবহার করা হতো। দাও নমিনেটিভ কেস। এরপরে আসি ইট, পার্সোনাল প্রোনাউন ইটের কিছু ব্যবহার। এমনিতে আমরা জানি যে ইনফেরিয়র অ্যানিমেলস এবং ছোট শিশুদের ক্ষেত্রে ইট ব্যবহার করা হয় পার্সোনাল প্রোনাউন হিসাবে, অর্থাৎ কোনো ছোট শিশুর কোনো নাউন, অর্থাৎ স্মল চাইল্ড অর ইনফেরিয়র অ্যানিমেলস, এই টাইগারের বদলে যদি কোনো প্রোনাউন ব্যবহার করি ইট, একটা এলিফ্যান্টের বদলে কোনো প্রোনাউন ব্যবহার করি ইট, অ্যান্টের বদলে বার্ডের বদলে ইট, তেমনি স্মল চাইল্ড তার পরিবর্তে আমরা ইট ব্যবহার করি ইরেসপেক্টিভ অফ দেয়ার জেন্ডার। এছাড়াও কখনো কখনো আমরা ইটকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করি, এমন ক্ষেত্রে ব্যবহার করি সেই ক্ষেত্রগুলোতে যখন সেই সেন্টেন্সের সাবজেক্ট আসলে কোনো ইনফিনিটিভ ফ্রেজ বা কোনো ক্লজ। সহজ কথায় বলতে গেলে কিছু কিছু সেন্টেন্স রয়েছে যে সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না। আসলে সাবজেক্ট হিসাবে যার বসার কথা সে বসছে অবজেক্ট হিসাবে, ঠিক আছে? তখন সাবজেক্ট হিসাবে বসানোর মতো কিছু খুঁজে পাওয়া যায় না, জন্য আমরা ইট ব্যবহার করি। এই ইটকে বলা হয় প্রিপারেটরি অর প্রমোশনাল সাবজেক্ট। যেরকম এটা ব্যবহার করা হয় সাধারণত কোনো ইনফিনিটিভ বা কোনো ক্লজকে রেফার করতে। উদাহরণটা দিলে বুঝতে পারবে, ইট ইজ গুড টু সুইম। এখানে ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, গুড টু সুইম হচ্ছে এখানে অবজেক্ট, কিন্তু আসলে টু সুইম হচ্ছে এই সেন্টেন্সটার সাবজেক্ট। টু সুইম ইজ গুড আমরা যদি এভাবে ভাবি, তো টু সুইমটাকে আগে আনা যাচ্ছে না, তাহলে কাকে সাবজেক্ট হিসেবে বসাবো? টু সুইমের রিপ্রেজেন্টেটিভ হিসাবে, তার প্রতিনিধি হিসাবে একজনকে আমরা সাবজেক্ট হিসাবে পাঠাচ্ছি, সে হচ্ছে ইট। এই ইটটা আসলে টু সুইমকেই রেফার করছে। ইট ইজ গুড টু সুইম, ইট অর্থ কি? টু সুইম। একরকমভাবে ইট ইজ নোন দ্যাট হি ইজ ডেড, ভার্বটা কি? নোন, কি জানি,
সকলে কি জানি, সে মারা গেছে। এই যে সে দ্যাট হি ইজ ডেড, এটাই হচ্ছে সাবজেক্ট, কিন্তু এখানে সাবজেক্টে না বসিয়ে এর একটা প্রতিনিধিকে আমি বসালাম সাবজেক্টের জায়গায়, এবং সেটাই হচ্ছে ইট। এই যে ইটটা, যাকে সেন্টেন্সটাকে প্রিপেয়ার করার জন্য বা সেন্টেন্সটাকে প্রমোট করার জন্য আমি ব্যবহার করলাম, তাই তাকে বলা হয় প্রিপারেটরি অর প্রমোশনাল সাবজেক্ট। ইটকে সেই হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ইটকে প্রিপারেটরি বা প্রমোশনাল সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় যখন ইটকে আমরা প্রিপারেটরি বা প্রমোশনাল সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তখন এই ইটটা সাধারণত রেফার করে কোনো ইনফিনিটিভ ফ্রেজ বা কোনো ক্লজকে, যেটা প্রেডিকেটে রয়েছে। ইটকে যেমন প্রিপারেটরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়, একে একই রকমভাবে অবজেক্টেও ব্যবহার করা যায় কোনো প্রিপারেটরি সেন্সে। কিরকম? এক্সাম্পলটা দেখি, আই কনসিডার ইট রং টু ডু সো। আই হচ্ছে সাবজেক্ট, কনসিডার হচ্ছে ভার্ব। আমি কনসিডার করি, ভুল কনসিডার করি। কাকে ভুল কনসিডার করি? টু ডু সো, এটা করাকে আমি ভুল ভেবে নিই। টু ডু সো, এটাকে আমি ভুল ভেবে নিই। তাই টু ডু সোটা হচ্ছে অবজেক্ট, কিন্তু তার একটা প্রতিনিধি হিসাবে আমি ইটকে ব্যবহার করছি অবজেক্ট হিসাবে। অর্থাৎ এখানে ইটও যা, টু ডু সো তাই। ইটটা আসলে টু ডু সোকে রিপ্রেজেন্ট করছে। সহজ কথায় অনেক বড় অংশটার পরিবর্তে একটি ছোট অংশ ব্যবহার করছি। এই যে ইটটা, যেটা অবজেক্টে থাকা কোনো ইনফিনিটিভ ফ্রেজ বা কোনো ক্লজকে রিপ্রেজেন্ট করে, সেই ইটটাকে বলা হয় প্রমোশনাল অবজেক্ট বা প্রিপারেটরি অবজেক্ট। এটা ক্লজের ক্ষেত্রে হতে পারে, আই কনসিডার ইট দ্যাট ইট ইজ রং। আবার ইটকে আমরা কখনো কখনো জোর দেওয়ার কাজে ব্যবহার করি, এমফাসাইজ করার ক্ষেত্রে ব্যবহার করি। কিভাবে? আমি এটা করেছি, ইট ইজ আই দ্যাট হ্যাজ ডান ইট, বা ইট ইজ ইউ দ্যাট ডিড ইট। এখানে ইটটাকে যে ব্যবহার করছি, এমফাসাইজ করতে ব্যবহার করছি, ইট ইজ ইউ দ্যাট ডিড ইট। এই যে এমফাসাইজিং অর্থে আমরা ইটকে ব্যবহার করছি, এর আরেকটা নাম আরবিট্রারি ইট। দেখো শেষে লেখা আছে আরবিট্রারি ইট, ইট দ্যাট ইজ অ্যাপ্লাইড টু অল জেন্ডার, ইউজড অ্যাট বিগিনিং ফর এমফাসিস। এক্সাম্পল, ইট ওয়াজ আই দ্যাট ডিড ইট। এই যে ইট ওয়াজ আই দ্যাট ডিড ইট মানে এটা আমিই ছিলাম যে এটা করেছে। প্রথম ইটটা হচ্ছে আরবিট্রারি ইট, এবং এটা ব্যবহার করা হচ্ছে এমফাসাইজ দেওয়ার ক্ষেত্রে। এবং ইটটা যে কোনো পার্সনকে রিপ্রেজেন্ট করতে পারে, যে কোনো জেন্ডারকে রিপ্রেজেন্ট করতে পারে। ইট ওয়াজ আই, আয়ের জায়গায় লেখো ইট ওয়াজ ইউ, একই রকম থাকবে। ইউ এর জায়গায় লেখো হি, একই রকম থাকবে। হি এর জায়গায় শি, দে, যাই বসে না কেন একই রকম থাকবে। এছাড়াও কগনেট অবজেক্ট হিসাবে ইটকে ব্যবহার করা হয়। কগনেট অবজেক্টটা কি? কগনেট অবজেক্ট হচ্ছে সেই ধরনের অবজেক্ট যেই অবজেক্ট ভার্বের মতো একই অর্থ প্রকাশ করে। আমি একটা দারুণ ঘুম ঘুমালাম, আই স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। এই যে স্লেপ্ট ভার্ব এবং স্লিপ অবজেক্ট, এই দুটো একই অর্থ প্রকাশ করছে, প্রায় যমজ, আইডেন্টিক্যাল। যে অবজেক্ট ভার্বের মতো আইডেন্টিক্যাল হয় তাকে আমরা বলি কগনেট অবজেক্ট। এখানে ইটকে কগনেট অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইটকে কগনেট অবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। আই শ্যাল ফাইট ইট, ফাইট ইট মানে আই শ্যাল ফাইট দ্য ফাইট। প্রথম ফাইটটা হচ্ছে ভার্ব, পরের ফাইটটা হচ্ছে কিন্তু নাউন, আই শ্যাল ফাইট ইট আউট টু দ্য লাস্ট। তাহলে ইটের ব্যবহার কি পেলাম? ইটকে আমরা কোনো ইনফিনিটিভ ফ্রেজ বা কোনো ক্লজের
পরিবর্তে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, যাকে বলা হয় প্রিপারেটরি বা প্রমোশনাল সাবজেক্ট। একই রকমভাবে অবজেক্টে থাকা কোনো ইনফিনিটিভ ফ্রেজ বা কোনো ক্লজের প্রতিনিধি হিসাবে আমরা ইটকে অবজেক্টে ব্যবহার করতে পারি, তখন তাকে বলা হয় প্রমোশনাল অবজেক্ট। ইটকে আমরা এমফাসাইজ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এবং যখন ইটকে আমরা এমফাসাইজ করার ক্ষেত্রে ব্যবহার করি তখন তাকে সামনে বসানো হয়, এবং এই এমফাসাইজিং অর্থে ব্যবহৃত ইটকে বলা হয় আরবিট্রারি ইট। এছাড়া ইটকে আমরা কগনেট অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, অর্থাৎ যে অবজেক্টের অর্থ ভার্বের অর্থের মতোই আইডেন্টিক্যাল, সেই অর্থেও ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা ইটকে ব্যবহার করি ইমপার্সোনালি। কখন? কিছু কিছু ভার্ব আছে যাদের সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, ইমপার্সোনাল ভার্ব, সেই সমস্ত ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা ইটকে ব্যবহার করি। যেমন রেইন, এই রেইনটা তো ভার্ব, কিন্তু কে হচ্ছে? রেইন নিজেই হচ্ছে, এর সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই বলি ইট রেইনস। ওকে, এই গেল আমাদের পার্সোনাল প্রোনাউন। এরপরে আমরা পজিটিভ প্রোনাউন নিয়ে একটু আলোচনা করি। পজিটিভ প্রোনাউন খুবই সহজ। পজিটিভ প্রোনাউন কোনো পজেশন বোঝায়, অর্থাৎ পজিটিভ প্রোনাউন অধিকার বোধকে বোঝায়। পজিটিভ প্রোনাউন এমন কোনো জিনিসকে বোঝায় যেই জিনিসটা বক্তার নিজের। আমরা বলি আমার বই, আমার পেন্সিল, আমার স্কুল, আমার বাড়ি, তোমার স্কুল। এই যে তোমার, আমার, এই যে প্রোনাউনগুলো, এই প্রোনাউনগুলো পজেশন বোঝাচ্ছে, অধিকার বোঝাচ্ছে। আমরা ছোটোর থেকেই শিখে এসেছি যে তোমার ইংরেজি হচ্ছে ইয়োর, আমার ইংরেজি হচ্ছে মাই, তার ইংরেজি হচ্ছে হিজ, সে মেয়ে হলে হবে হার, প্লুরাল হলে হবে দেয়ার, আমাদের হলে হবে আওয়ার, তোমাদের হলেও ইয়োর হবে। এগুলো আমরা জেনে এসেছি, এগুলোকেই আমরা পজিটিভ প্রোনাউন বলি। কিন্তু পজিটিভ প্রোনাউন দু ধরনের। পজিটিভ প্রোনাউন হিসাবে আমরা ব্যবহার করি আরও কিছু প্রোনাউনকে, যেমন মাইন, যেমন ইয়োর্স, যেমন আওয়ার্স, যেমন হার্স, যেমন দেয়ার্স। কোথায় ব্যবহার করি? আমি বলতে পারি ইট ইজ মাই পেন, অর্থাৎ এই পেনটার আমার, এই পেনটার উপরে আমার অধিকার রয়েছে। তো এই পেনটার উপর আমার অধিকার বোঝানোর জন্য আমি পার্সোনাল প্রোনাউনের পজিটিভ কেস ব্যবহার করলাম মাই পেন। ওকে, আবার এই কথাটা আমি ঘুরিয়েও বলতে পারি দিস পেন ইজ মাইন, তাহলেও কিন্তু পজেশন বোঝাচ্ছে। এই যে মাইন, এটাও একটা প্রোনাউন, এই প্রোনাউনটাও কিন্তু পজেশন বোঝাচ্ছে। একই রকমভাবে আমরা বলতে পারি ইয়োর হাউস, বাড়িটা তোমার, বাড়িটা তোমার পজেশনে রয়েছে। আবার ঘুরিয়ে বলতে পারি দ্য হাউস অফ ইয়োর্স, সেখানে ইয়োরের সঙ্গে একটা এস যুক্ত হবে। মনে রাখতে হবে এই এসটা কিন্তু কখনোই অ্যাপোস্ট্রফি যুক্ত এস নয়। এই যে শেষে লেখা আছে, সেটা পরে আসি। আবার এটা বলতে পারি দ্য হাউস অফ ইয়োর্স। একই রকমভাবে হিজ হাউস, দ্য হাউস অফ হিজ, কিন্তু হিজের সঙ্গে আগেই এস রয়েছে জন্য এর কোনো চেঞ্জ হচ্ছে না। একমাত্র পজিটিভ প্রোনাউন যার কোনো রূপ পরিবর্তন হয় না, যার একটি রূপ আছে, দুটো রূপ নেই। একই রকমভাবে হার ব্যাগ, দ্য ব্যাগ অফ হার্স। একই রকমভাবে দেয়ার স্কুল, দ্য স্কুল অফ দেয়ার্স। প্রশ্ন হচ্ছে যে কখন আমি মাই ব্যবহার করব, কখন আমি মাইন ব্যবহার করব, কখন আমি ইয়োর ব্যবহার করব, কখন আমি ইয়োর্স ব্যবহার করব। আসলে গ্রামার বলছে আমি যখন মাই পেন, ইয়োর বুক, আওয়ার হাউস, দেয়ার স্কুল বলছি, খেয়াল করে দেখো, তখন এই পজিটিভ প্রোনাউনগুলো বসছে, প্রত্যেকটাই বসছে কোনো নাউনের আগে। মাই বসছে পেন নাউনের আগে, ইয়োর বসছে বুক নাউনের আগে,
আওয়ার বসছে হাউস নাউনের আগে, দেয়ার বসছে স্কুল নাউনের আগে। কিন্তু আমরা তো জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। এই কারণেই এই পজেসিভ প্রোনাউনগুলোকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। মাইন্ড ইট। তাহলে পজেসিভ প্রোনাউন কাকে বলবো? ওই যে অন্যরূপগুলো, মাইন, ইয়োর্স, আওয়ার্স, দেয়ার্স, হিজ, এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। এই যে কশন দেওয়া আছে, কশন কি? যে আনলাইক পজেসিভ নাউন যেখানে আমরা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে পজেসিভ নাউন তৈরি করি, রামের বাড়ি রামস হাউস, কিন্তু আমরা যেখানে আওয়ার্স বলছি, আওয়ার্সে কিন্তু অ্যাপোস্ট্রফি নেই, এটা মাথায় রাখতে হবে। ওকে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা জানলাম যে পজিটিভ প্রোনাউন হিসাবে এতদিন আমরা যাদের চিনে আসতাম তাদের আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ তখনই বলবো যদি তারা নাউনের আগে বসে, পজিটিভ প্রোনাউন তখনই বলবো যদি তারা কখনোই নাউনের আগে না বসে। পজিটিভ প্রোনাউন তারা কোথায় বসে? সাধারণত প্রেডিকেটে বসে বা ভার্বের পরে বসে। যেরকম কিভাবে উদাহরণ দিতে পারি, বলতে পারি দিস ইজ মাই পেন। এখানে কিন্তু মাই একটি পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ পেনের আগে বসছে। তারপরেই বলতে পারি হোয়ার ইজ ইয়োর্স। এখানে কিন্তু ইয়োর পেন বললে ইয়োরটাও পজিটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ হয়ে যেত, কিন্তু আমি নাউনটাকে বাদ দিয়ে দিলাম। অর্থাৎ এই যে পজিটিভ প্রোনাউন যে নাউনটাকে রেফার করছে ইয়োর পেন, সেই পেনটাকে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই সেটা ইয়োর্স হয়ে গেল। অর্থাৎ পজিটিভ প্রোনাউনের সঙ্গে এস তখনই ব্যবহার করব যদি তার পাশে নাউন না বসে, এবং তার পাশে নাউন বসলে সেটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। ডাবল পজিটিভ কি? এই যে আমরা সি থেকে হার বানালাম, সিকে হার বানালাম, অর্থাৎ সি হচ্ছে নমিনেটিভ ফর্ম, একে পজিটিভ ফর্মে আনার জন্য এর সঙ্গে আমি একটা সাফিক্স আর যোগ করলাম। আবার একে পজিটিভ করার জন্য এর সঙ্গে এসও যোগ করছি। আর এবং এস দুটো সাফিক্স যোগ করছি, দুবার একে পরিবর্তন করা হচ্ছে, তাই এদের ডাবল পজিটিভ বলা হয়। অর্থাৎ সি থেকে একবার হার হলো তখন এটা পজিটিভ হয়ে গেল, তাকে আবার হার্স বানালাম তখন সে আবার পজিটিভ হলো, দুবার পজিটিভ হচ্ছে, তাই সে ডাবল পজিটিভ হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এইভাবে আজকে আমাদের প্রোনাউনের ফার্স্ট পার্ট শেষ হলো। এরপরে খুব তাড়াতাড়ি প্রোনাউনের বাকি ক্লাসিফিকেশনগুলি নিয়ে আলোচনা করব। তারপর ঠিক 7 দিনের মাথায় আমি প্রোনাউন নিয়ে একটা পরীক্ষা নেব। তোমরা এই পড়াটা শুরু করো এবং অবশ্যই তোমাদের কাছে আমি ফিডব্যাক আশা করছি। সেই ফিডব্যাক তোমাদের কাছে চাই যে কি হলো, কারো কোথাও সমস্যা হলে আমার সঙ্গে আলোচনা করো। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি।